উনি তো সব জায়গায় সব কিছু পারপক্ষিক, উনি সবটাই করেছে, সব পদ খেয়ে বসে আছে। শেষ পদ এনআইএ আর সিবিআই ইডির হাতে ধরা পড়া, এই ছাড়া আর ওনার কোনো পদ নেই। আর এইটা হলে দিল্লি তেহার জেলে থাকলে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ শান্তি পাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো সাত সকালেই ইতিমধ্যেই বিদায়ী তৃণমূলের সেই দাপুটে বিধায়ক শওকত মোল্লার বাড়িতে এনআইএর হানা। আমরা জানি যে 2026 বিধানসভা নির্বাচনে চালতাবেড়িয়ায় যে বোমা বিস্ফোরণে একজন মানুষ অত্যন্তভাবে নির্মমভাবে মৃত্যুর ঘোলে পড়েছিল এবং তাকে মৃত্যুতে শায়িত হয়েছিল, সেই ঘটনা ইতিমধ্যে একেবারেই সেই বোমা বিস্ফোরণের নাম জড়িয়ে পড়েছে শওকত মোল্লার। ইতিমধ্যে সেই বিষয়ে এনআইএ সাত সকালে তার বাড়িতে আসার পরেই কিন্তু দেখা গেল যে শওকত মোল্লার বাড়িতে একেবারে জনশূন্য, এবং সেখানে পেয়ে গিয়েছিলেন শওকত মোল্লার একমাত্র সন্তান অর্থাৎ সেই পুত্র ইমরান খান। সকল জায়গায় বিশেষ করে শওকত মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, আস্থানার নাম প্রকাশ পেয়েছে, সেখানে কিন্তু এনআইএ চলে গিয়েছিল। এই সমস্ত খবরের নিউজ আপডেট নিয়ে ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি বর্তমান ক্যানিং পূর্বের আইএসএফের পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন নওশাদ সিদ্দিকীর হাত ধরে বা ঘোষণায় আরাবুল ইসলাম, তিনি কি বক্তব্য দিয়েছেন শোনাবো আপনাদের। বলছি, সাত সকালে উঠেই দেখলাম যে শওকত মোল্লার বাড়িতে এনআইএর হানা এবং শওকত মোল্লা পলাতক, অবশেষে এনআইএর হাতে ধরা পড়লো এবং তাকে নিয়ে চর্চা করলো ইমরান খান, কি বলবেন? একটা ব্যাপার হচ্ছে, এটা হওয়ার দরকার ছিল, অনেক আগে থেকেই এটা চলছে। আপনারা জানেন যে চালতাবেড়িয়া অঞ্চলে ভোটের আগে যেভাবে বোম বাঁধতে গিয়ে একজন মারা গেছে, 4 জনের হাত পা উড়ে গেছে, এখনও সেই 4 জনের খোঁজ এখনও ভাঙড়ে কেউ জানে না। এই অবস্থায় আমরা সেদিন দেখেছিলাম কি, যে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে শওকত মোল্লার নেতৃত্বে সমস্ত জায়গায় মেশিন, বারুদ, গোলা, দানা সব পৌঁছচ্ছে ভাঙড়ে, সেই সাথে সাথে ক্যানিংয়ে। আমরা সেদিন জানতে পারি এনআইএ তদন্তের জন্য এসেছিল, তখন নির্বাচন চলছিল। সেই মুহূর্তে তারা হয়তো ভেবেছে যে নির্বাচনের পরে হলে ভালো হবে, তারা এনআইএ আসছে। তবে শুধু শওকত মোল্লা নয়, শওকত মোল্লার এখান থেকে মাল মেটেরিয়াল, এই বোমের মশলা, দানা, গুলি, বারুদ সমস্তটা এখানে ডেলিভারি করতো বাহারুল। আহসান তার সাথে সহযোগিতা করতো। মহসিন বলে একটা ছেলে আছে, ওর অ্যাম্বুলেন্সে করে সব মাল আসতো। খয়রুল পরিপূর্ণভাবে টাকা, কোম্পানির টাকা, হাজারে হাজারে টাকা এই কাজে ব্যবহার করতো। তাই আমরা মনে করি এই সব কটার অ্যারেস্ট হওয়ার দরকার আছে, সব কটার এনআইএ ধরার দরকার আছে। শওকত মোল্লা যেমন নাটের গুরু, তিনি মেন মাথা, সেই সাথে সাথে বাহারুল ইসলাম তার সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। এই অ্যাম্বুলেন্স পাঠানো, ওই তুলে আনা, ডেড বডিকে অন্য জায়গায় ফেলা, টোটালটা বাহারুলের নেতৃত্বে হয়েছে। আহসান পরিপূর্ণভাবে সমস্তটার দেখভাল করেছে। মহসিন অ্যাম্বুলেন্সে করে, ওর নিজস্ব অ্যাম্বুলেন্স, মেশিন, দানা, গুলি, বারুদ সারা ভাঙড়ে নিয়ে ঘুরেছে। খয়রুল কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, আর সেই টাকা ব্যবহার করেছে সারা ভাঙড় ক্যানিংয়ে। তাই আমি মনে করি যে এদের সবাই অ্যারেস্ট হওয়ার দরকার আছে, এদের সবার অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি। যেই ভাঙড় ক্যানিংয়ে খুন, ভাঙড় ক্যানিংয়ে রক্তাক্ত ভাঙড় ক্যানিং, এটা সম্পূর্ণ শওকত মোল্লা বিগত দিনেও করেছে, এখনও সে সেইভাবে চালিয়ে যাচ্ছে। যখন দেখছে তার পাততলাতে মাটি সরে গেছে, তখন সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমরা শুনছি বাড়িতে আসছে একদিন কলকাতায় থাকছে। ওর তো 17-18টা বাড়ি, ওর তো নিজস্ব টাকা না, 17-18খানা, সল্টলেকে 3খানা আছে, যাদবপুরে 2খানা আছে, এরম বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায়, সোনারপুরেতে 2খানা বাড়ি আছে। ওর তো বউ, আমার 1 ডজন বউ, সব বাড়িতে একটা করে আছে। হ্যাঁ, আপনারা কি বলছেন? এই ধরনের শওকত মোল্লা। তারপরে যা আমতলায় বাড়ি আছে, আমি শুনেছি আমতলাতেও ওর বাড়ি আছে। এই ধরনের জেলায় শওকত মোল্লার থেকে বেশি পয়সা আর এক্ষুনি কারণ নেই এই আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায়। তাই উনি ভাঙড় ক্যানিংয়ে পরিষ্কার সাফ করে দিতে চেয়েছিলেন, ক্যানিংটা চুরি করে জিতেছে আর ভাঙড়টায় পারেনি। সেই কারণে আজকে শওকত মোল্লা পালিয়ে বেড়াচ্ছে। আজকে আমি বলবো যে অবিলম্বে শওকত মোল্লাকে খুঁজে বের করতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যে অবিলম্বে যারা লুটপাট, সন্ত্রাস, তোলাবাজি, রাহাজানি, খুনাখুনি যারা করেছে ভাঙড় ক্যানিংয়ে, তাদের সবার অ্যারেস্ট করার জন্য আমি নতুন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে ভাঙড় ক্যানিংয়ে শান্তি ফেরাতে গেলে আজকে আমাদের ছেলেদের কোপ মারে সেই তৃণমূলের লোকেরা, তাই এখনও তারা মদত পাচ্ছে কোথা থেকে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, উনি নতুন মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ওনার কাছে বলবো যে যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা খুনের সাথে যুক্ত, যারা তোলাবাজির সাথে যুক্ত, যারা চাকরি চোরের সাথে যুক্ত, যারা কয়লা পাচারের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি করছি। এই শওকত মোল্লা এন্ড আদার্স যাদের নাম বললাম, তাদের অবিলম্বে অ্যারেস্ট হলে ভাঙড়ে ক্যানিংয়ে শান্তি পাবে। শওকত মোল্লার অনুগামী, শওকত মোল্লার কাছের লোক জাভেদ খান, তার বাড়িতেও দুষ্কৃতি বা একাধিক যন্ত্রপাতি পাওয়া গেছে, বিশেষ করে কার্তুজ ব্যাগ। আপনারা দেখেছেন এর আগে 4-5 দিন আগে বেশ কিছু দানা উদ্ধার হয়েছে, কয়েক পিস
মেশিন, বড় মেশিন উদ্ধার হয়েছে কয়েকশো দানা, আমি দেখছিলাম কয়েকশো দানা উদ্ধার হয়েছে শওকত মোল্লার ঘনিষ্ঠ, সেখানে 12-13 পিস বড় মেশিন পাওয়া গেছে আর কয়েকশো পিস দানা পাওয়া গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যানিং পূর্বেতে এখানে বারুদের উপরে, মেশিন দানাগুলির উপরে ক্যানিং পূর্বটা বসে আছে, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি বারবার অনুরোধ করছি প্রশাসনের কাছে, বারবার অনুরোধ করছি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নতুন মুখ্যমন্ত্রী, তাঁকে অনুরোধ করছি যে অবিলম্বে ক্যানিং ভাঙড়টা তিরুনি তল্লাশি করে যাদের আছে মেশিন, বোম, গুলি, বারুদ, তাদের অবিলম্বে অ্যারেস্ট করলে ভাঙড় ক্যানিং শান্তি পাবে। বলছি এনআইএ আসার পরে দেখা গেল যে শওকত মোল্লা বাড়িতে নিয়ে একবারে পলাতক, তবে কি আগে থেকে কোনো সূত্র মতো দিন খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন নাকি? উনি খুব চালাক লোক, অত্যন্ত বুদ্ধিমান, তো সিপিএমের লোক, তারপরে তৃণমূল কংগ্রেস, তারপরে এখন অন্য দলে যাওয়ার চেষ্টা করছে। আজকে সকালে দেখছিলাম যে উনি চেষ্টা করেছে বিজেপিতেও ঢোকার, যে দিলীপ ঘোষ বলেছেন যে উনি আমাদের রাজ্যের না সর্বভারতীয় বিজেপির সভাপতি নাড্ডার উপরে আক্রমণ করেছে শওকত মোল্লার নেতৃত্বে। আর যদি কেউ মনে করে শওকত মোল্লাকে বিজেপিতে নেবে, তার সাথে আমার একটা খণ্ডযুদ্ধ হবে। আজকেরই আমি দেখছিলাম দিলীপ ঘোষ বলেছে, তা উনি তো সব জায়গায় সব কিছু পারপক্ষী, উনি সবটাই করেছে, সব পদ খেয়ে বসে আছে। শেষ পদ এনআইএ আর সিবিআই ইডির হাতে ধরা পড়া, এই ছাড়া আর আপনার কোনো পদ নেই। আর এইটা হলে দিল্লি তেহার জেলে থাকলে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ শান্তি পাবে। এখন শওকত মোল্লা মুচকে হাসছিল, যে এখন কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষও মুচকে হাসছে, যে শওকত মোল্লার মানে বজাটা বেঁধেছে। যিনি বলেছিল যে আমি আমার সিকিউরিটি দেবো যদি শওকত মোল্লার সিকিউরিটি তুলে নেওয়া হয়, ওনার সিকিউরিটি কোথায় গেলেন? মুখ্যমন্ত্রী প্রাক্তন অভিষেক ব্যানার্জি, আমাদের যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী, উনি বারবার বলেছিলেন যে ওনাকে এস করবো, তারপর আমি ছাড়বো। আমি ওনাকে ধন্যবাদ জানাবো, যিনি ওনাকে এস করেছে, শুধু তাই নয়, ওনার দলটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাই ওনাকে আমি ধন্যবাদ জানাবো। অবশেষে তৃণমূল দুটি ভাগে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কালকে দেখলাম যে ববি হাকিম তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন, কি বলবেন? একটা কথা বলি, ববি হাকিম হচ্ছে মুসলমানের কলঙ্ক। ববি হাকিম আমার বহিষ্কারের জন্য 2 কোটি টাকা নিয়েছে শওকত মোল্লার কাছ থেকে, আর আমার দলে ফেরানোর জন্য 50 লাখ টাকা নিয়েছে। ইনি হচ্ছেন দলের এপিটে নেবে আর ওপিটে নেবে, এটা মমতা ব্যানার্জি। এই পয়সা বোধহয় আমার মনে হয় মুখ্যমন্ত্রীও পেতেন। তাহলে আরাবুলকে জেল খাটালো, বহিষ্কার করলো, তারপরে বলছে 1-1.5 বছর পরে বলছে, আমি যখন বক্সিদার কাছে গেলাম, বক্সিদা ভালো মানুষ, বললো আরাবুল তুই আর এখানে আসিস না, মমতা ব্যানার্জি বলেছে নির্বাচনের পরে তোর ব্যাপারটা ভাববে। আমি বক্সিদার সামনে বলেছিলাম, আমি বলি নির্বাচনের পরে এই আপনার সরকার যদি থাকে তারই তো ভাববে, আর আরাবুল আপনার এই রাজ্য অফিসার কোনো দিন আসবে না। তারপরে আমি আইএসএফে জয়েন করলাম। তাই ওনার শেষ হওয়ার দরকার, উনি বিচার করেন, ওনার কাছে বিচার নেই। আমরা যেরকম ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ বিচার করি মানুষের ন্যায় অন্যায়, আর উনি বিচার করেন না। উনি যেটা নেতারা বলে দেন, পয়সার বান্ডিল চলে যান, উনি সেই বিচারটাই করেন। এই মুখ্যমন্ত্রীর এটা হওয়ার দরকার ছিল, প্রাক্তনের এটা হওয়ার দরকার ছিল, সেটা হয়েছে। আগামী দিনে আরও আপনারা দেখতে থাকুন যে উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকবে না বাংলায়।